শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদ এবং গণভোটের দাবি নিয়ে চূড়ান্ত ধৈর্য দেখাতে চায় বিএনপির হাইকমান্ড। আশা প্রধান উপদেষ্টা সঠিক সিদ্ধান্ত নেবেন। তীব্র অর্থ সংকটে পড়েছে সরকার, নিয়েছে কৃচ্ছ সাধনের নীতি। তরুণদের নিয়ে রিজার্ভ বাহিনী গঠনের পরিকল্পনা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দেয়া হবে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ। মার্কিন আদালতের রায়, শাটডাউন হলেও ফুড স্ট্যাম্প সেবা বন্ধ করতে পারবে না যুক্তরাষ্ট্র সরকার। শত কোটি টাকা তহবিল নিয়ে শুরু হওয়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্মীদের বেতন দিতে পারছে না, চায় সরকার লাশ দাফনের ফান্ড। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ বর্তমান দেশজুড়ে প্রধান আলোচনার বিষয়। বিশেষ করে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল নভেম্বরেই বা নির্বাচনের আগে গণভোট চায়, অন্যদিকে বিএনপি সহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনের দিন গণভোট চায়। তবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার পরেও সর্বোচ্চ ধৈর্য দেখাতে চায় বিএনপি। কোনো ধরনের শক্তি প্রদর্শন বা রাজপথের কর্মসূচি দিয়ে দেশে আপাতত বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় না দলটি। বিএনপি আশা করছে প্রধান উপদেষ্টা বাস্তবতার নিরিখে সঠিক সিদ্ধান্ত নেবেন, কারণ সুপারিশ করলেই সেটা সিদ্ধান্ত হতে পারে না। সুতরাং জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মানা হবে না। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গত বুধবার রাতে ঐক্যমত্য কমিশনের সুপারিশের বিষয়ে মূল আলোচনা হয়। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সেখানে আপাতত সর্বোচ্চ ধৈর্য দেখানোর বিষয়ে একমত হন স্থায়ী কমিটির সদস্যরা। এরপর গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনেও এমন ইঙ্গিত দেন দলের নেতারা। রাজস্ব আদায় হ্রাস, বিগত সরকারের নেওয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া, এই তিন কারণে তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। এই সংকট মোকাবেলা করে সামনে এগুতে ও সরকারের পরিকল্পিত চলতি ব্যয় মেটাতে ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আর্থিক দুরবস্থার কারণে সরকার কৃচ্ছ সাধনের নীতি গ্রহণ করেছে। উন্নয়ন প্রকল্পে ব্যয় একেবারেই কম। এরপরও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ছে। অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে। সরকারি খাতের ঋণ বাড়ায় সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ সামান্য বেড়েছে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির সূচকগুলো হালনাগাদ তথ্য উপাত্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই অগাস্টে সরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে 1.79%। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়েনি, বরং কমেছে 0.3%। এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই অগাস্টে এই দুই মাসেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেতিবাচক। বেসরকারি খাতে আমদানি বাড়লেও রপ্তানি খাত, শিল্প ও ব্যবসা বাণিজ্য মন্দার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছে না। গত বছর ধরেই এ খাতে মন্দা যাচ্ছে। গত বছরের জুলাই ছাত্র জনতার আন্দোলন শুরু হলে এ খাতে মন্দা আরও প্রকট হয়। এখন সেই মন্দার প্রভাব কাটছে না। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত 3.5 বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকারের পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন। 31 অক্টোবর শুক্রবার ভারতে পালিত জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় দোভাল একথা বলেন। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, জাতি গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজিত দোভাল বিগত কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোয় ঘটে যাওয়া পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে বলেন, বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠী শাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনের ইতিহাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থকদের আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের আহ্বান জানানোর পরপরই বিদেশি দেশগুলো সম্পর্কে দোভাল এমন মন্তব্য করলেন। বর্তমানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশে প্রায় ৯,০০০ তরুণ তরুণীকে আত্মরক্ষার কলাকৌশল এবং আগ্নেয়াস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়ার একটি অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্তরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রান্তি লগ্নে তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে পারবেন। এ মাস থেকেই সেই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারে তরুণদের প্রশিক্ষিত করতে এটি একটি পাইলট প্রকল্প। তিনি বলেন, আইডিয়াটি হলো বাংলাদেশের গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা। আমাদের সামরিক ও ভৌগোলিক বাস্তবতায় এটা অপরিহার্য। সবসময় যুদ্ধ লাগবে তা নয়, কিন্তু রিজার্ভ ফোর্সের সংখ্যা বাড়ছে এমন মনোবল থাকা জরুরি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রগুলোতে ৮,২৫০ জন তরুণ ও ৬০০ তরুণীকে ১৫ দিনের আবাসিক এই প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশিরা এতে আবেদন করতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির ২ ফেডারেল বিচারক। এটা ইঙ্গিত দেয় যে শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা দীর্ঘদিন ধরে চললেও মার্কিন প্রশাসনকে অবশ্যই জরুরি তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে হবে। ৩১ অক্টোবর শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে দুজন ফেডারেল বিচারক এই নির্দেশ দেন। দুজনই সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচির ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই কর্মসূচি এসএনএপি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রায় ৪,২০,০০,০০০ মানুষ বা প্রতি ৮ জন মার্কিনের একজন নিজ পরিবারের খাদ্য সহায়তার জন্য এসএনএপি কর্মসূচির উপর নির্ভর করেন। শনিবার থেকে এই সহায়তা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। পিআর হবে কিনা তা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন যা প্রস্তাব করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন তা বাস্তবায়ন করতে হবে। পিআর হবে কিনা তা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে। আমরা বলেছিলাম জুলাই অভ্যুত্থানে যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে। নির্বাচন হলে আজকে যেসব অপশক্তি মাথা তুলে দাঁড়িয়েছে তা সম্ভব হতো না। জুলাই আন্দোলনের অবদান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কেউ কেউ ২৪ জুলাই আন্দোলনকে বড় করে দেখাতে চায়। আমরা বিগত ১৫ বছর সংগ্রাম করেছি এই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। তাই কেউ এককভাবে জুলাই আন্দোলনের অবদান নিতে চাইলে তা মেনে নেওয়া হবে না। একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্ন আন্দোলন করে জনগণকে বোকা বানাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ৭১ সালে আপনাদের ভূমিকা কি ছিল মনে করে দেখুন। ৭১ সালের অবদানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এর মধ্য দিয়েই আমাদের জন্ম। নিউ মুডিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। শনিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শুরু হওয়া অনশন চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে শতাধিক শ্রমিক প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়ে অনশনে অংশ নেন। এ সময় শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন এবং দাবি করেন দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর নিজস্ব সক্ষমতায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এখানে বিদেশি অপারেটর কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার ৪ নভেম্বর বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১০০ কোটি টাকা অনুদানে যাত্রা শুরু করেছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নানা অনুদানে তহবিল বেড়েছিল আরও, কিন্তু ১ বছরের মাথায় অর্থ সংকটে এখন ফাউন্ডেশনের কর্মীদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়েছে। ফাউন্ডেশনের আবর্তক বা পরিচালন ব্যয় খাতে টাকা না থাকায় এখানে কর্মরত ব্যক্তিরা নভেম্বর মাস থেকে বেতন ভাতা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় বরাবর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর আবর্তক ব্যয় খাতে ৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছেন, কিন্তু এখনও সেই চিঠির কোনো জবাব পাননি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে সিইও সহ ফাউন্ডেশনে কর্মরত আছেন ৪৪ জন। রাজধানীর শাহবাগে ২,৪০০ বর্গফুটের ফাউন্ডেশনের কার্যালয় ভাড়া বাবদ মাসে মাসে খরচ হচ্ছে ১.৫ লাখ টাকা। ফাউন্ডেশনের আবর্তক ব্যয় খাতের মধ্যে বেতন ভাতা, প্রশাসনিক ব্যয়, ফাউন্ডেশনের অফিস ভাড়া, যানবাহন কেনা
ভাড়া করা, মেরামত, জ্বালানি, ভ্রমণ ব্যয়, আসবাব কেনা সহ আনুষঙ্গিক খরচ রয়েছে। লাশ দাফন সহ বিভিন্ন দাতব্য কাজে খাত আছে সরকারের, তেমন কোনো খাত থেকে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে। টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতের উপর নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানিয়েছে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তরের এক সবুজ সংকেতের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। 3 মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে 1000 মাইলের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়ে আসছেন। এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে অবস্থিত জ্বালানি ও জ্বালানি সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা সম্ভব। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত অক্টোবর মাসে হোয়াইট হাউস বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে চান না বলে জানিয়েছিলেন। তিনি বলেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা কাউকে দিতে চাই না। ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। শনিবার সকালে শ্রী কাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই ঘটনা ঘটে। এনডিটিভি লিখেছে, একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল ভিড় জমায় ঘটে এ দুর্ঘটনা। মন্দির থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে শত শত নারী পূজার ঝুড়ি হাতে মন্দিরের সিঁড়িতে হুড়োহুড়ি করছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এক কোণে এক আহত নারীকে প্রবল কান্না করতে দেখা যায়। অজ্ঞান হয়ে পড়া বেশ কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসা কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।